একটা ইনভেস্টিগেশন সমাপ্ত হওয়ার পরে আমরা জানি পুলিশ কি করে, একটা অভিযোগপত্র জমা করে, যাকে আমরা বলি যে চার্জশিট দাখিল করে। যদিও আসলে ওইটা জাস্ট পুলিশ কি কি জিনিসটা পাইলো, পুলিশের দায়িত্ব ছিল ওই এভিডেন্সটা দেওয়া, পুলিশের কাজ কিন্তু না যে কোনো চার্জশিট সাবমিট করা। পুলিশের দায়িত্ব হচ্ছে জাস্ট আদালতের আদেশে কি কি পাওয়া গেল অপরাধ রিলেটেড, এইটা আদালতের কাছে জমা করা। তো ওই জমা করার পরে এখন বিচারক সিদ্ধান্ত নিবে যে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি হবে না, মানে যেই তথ্য উপাত্তগুলা বিচারকের সামনে আসলো এর উপর ভিত্তি করে আসলে আসামির বিরুদ্ধে কোনো অভিযোগ আনা যায় কিনা। তাহলে অভিযোগটাই আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের চার্জ। এই রিলেটেড আমরা মোটামুটি যদি দেখি আমরা 221 থেকে 240 পর্যন্ত পাবো। তাহলে এই চ্যাপ্টারটা চার্জ রিলেটেড একটা চ্যাপ্টার, এখান থেকে একটা এমসিকিউ পাবেনই আপনি। এটা হচ্ছে যে অভিযোগ ফর্মাল অ্যাকুজিশন। চার্জটার মানে হচ্ছে আনুষ্ঠানিক অভিযোগ গঠন। মানে একজন আসামির বিরুদ্ধে আগে আমরা 10 রকমের কথা বলতে পারি যে সে হত্যা করছে, দর্শন করছে, ডাকাতি করছে, লুণ্ঠন করছে, এগুলো জাস্ট মৌখিক অ্যাকুজিশন। পুলিশ অভিযোগ করে এভিডেন্স দিছে, সেটাও কোনো ফর্মাল অ্যাকুজিশন না। ফর্মাল অ্যাকুজিশন করবেন ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট তখন সিদ্ধান্ত নেবেন যে অভিযোগটা আসছে তার ভিত্তিতে যেই তথ্য উপাত্ত আছে এর ভিত্তিতে কি আমি ফর্মাল অ্যাকুজিশন করতে পারি কিনা, মানে আসামির বিরুদ্ধে আমি কি চার্জ গঠন করতে পারবো কি পারবো না। এইটা হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তাহলে এই চ্যাপ্টারটা আমাদের দুইটা ভাগে বিভক্ত। 221 থেকে 232 আমাদেরকে যে জিনিসটা বলে যে চার্জটা দেখতে কেমন হবে, কি কি লেখা থাকবে, পরিবর্তন করা যাবে কিনা, হাবিজাবি লেখা থাকে। আর 233 থেকে 240 আমাদেরকে বলে যে একটা অভিযোগপত্রে আমরা কতটা অপরাধ একসাথে নিয়ে আসতে পারবো, কতজন ব্যক্তিকে একসাথে নিয়ে আসতে পারবো। তাহলে আমাদের এই যে চ্যাপ্টারটা পড়বো এর বেসিকটা আগে একটু মাথায় নেওয়ার চেষ্টা করেন যে আমরা 221 থেকে 240 পড়বো, এটা দুইটা ভাগে বিভক্ত। 221 থেকে 232 আমরা এই যে চার্জের ধরন পাবো, বৈশিষ্ট্য পাবো। আর 233 থেকে 40 ওই চার্জশিটের মধ্যে কতটা অপরাধ একসাথে বিচার করা যাবে, কতজন ব্যক্তিকে আনা যাবে, এই রিলেটেড আমরা পাবো এখানে। তো আমরা সর্বপ্রথমেই এখান থেকে জাস্ট প্রথম অংশ থেকে 3টা সেকশন পড়বো, আর এই 3টা সেকশন আপনি ত্রিভুজ আকারে মনে রেখে দিবেন, 225, 227 আর 232। এর বাইরে আপনার কোনো দরকার নাই। 225-এ সহজ সরল একটা শব্দ বলে, যদি চার্জ যেটা ফ্রেম করা হয়েছে এটার মধ্যে যদি ছোটখাটো কোনো ভুল ত্রুটি থাকে, সেই ভুল ত্রুটির কারণে যদি ন্যায় বিচার ব্যাহত না হয়, আসামি যদি বিভ্রান্ত না হয়, তাহলে কোনো সমস্যা নাই, চার্জের নতুন করে চার্জ গঠন করার কোনো দরকার নেই। তাহলে সিম্পল আমরা কি জানলাম, যদি চার্জের মধ্যে, চার্জশিটের মধ্যে ছোটখাটো, যেমন ধরেন যে সময়টা লিখে নাই, তারিখটা একটু সমস্যা, তারপরে কিছু ইরেগুলারিটি আছে যার কারণে আসলে ন্যায় বিচার ব্যাহত হবে না, এইরকম ছোটখাটো ভুল, এটা কোনো ভুল না। তাহলে 225 চার্জশিটে ছোটখাটো ভুল থাকলে এই মামলার উপর কোনো প্রভাব পড়বে না, এটা জাস্ট মনে রাখবেন সেকশন নাম্বারটা সহ। এরপরে 227-এ চলে যাবেন যে একটা চার্জ যখন বিচারক ফ্রেম করার পরে বিচারকের কাছে ক্ষমতা আছে জাজমেন্ট প্রনাউন্স করার পূর্ব পর্যন্ত অ্যাট এনি স্টেজ ওই চার্জশিটটা সে পরিবর্তন করতে পারে, নতুন চার্জ গঠন করতে পারে। তাহলে আপনার এমসিকিউ হইতে পারে যে বিচারক কি করতে পারেন কিনা, কতক্ষণ পর্যন্ত চার্জ অল্টার করতে পারে, চার্জ এডিশন করতে পারে। তাহলে জাজমেন্ট প্রনাউন্স করার পূর্ব পর্যন্ত, এটা একটা এমসিকিউ। এরপরে আপনার আবার নানা প্রকার এই সেকশন নাম্বারটা জানতে চাইতে পারে যে বিচারক কত ধারার অধীনে চার্জটা পরিবর্তন করতে পারে বা চার্জ প্রতিস্থাপন করতে পারে, তাহলে 227। আর সর্বশেষ হচ্ছে যদি আমাদের ম্যাটেরিয়ালগত বড় কোনো প্রকার ভুল ভ্রান্তি হয় তাইলে আমাদের মামলার উপর কি প্রভাব পড়বে। 225-এ ছিল ছোটখাটো ভুল, আর 232 হচ্ছে বড় ভুল। তো বলতেছে যদি এই রকম বড় ভুল হয়, মামলা যখন রায় হয়ে গেল তখন আপিল আদালত বলেন, সেটা রিভিশন আদালত বলেন, আপিল আদালত এবং রিভিশন আদালত তখন যে কাজটা করতে পারে, যদি দেখে এই বড় ভুলের কারণে ন্যায় বিচার ব্যাহত হয়েছে, আসামি তার সঠিক ডিফেন্স নিতে পারে নাই, তাহলে ওই জাজমেন্টটা মানে ওই সেন্টেন্সটাকে বাতিল করতে পারে একটা, অথবা নতুন করে চার্জ গঠন করে বিচারের আদেশ দিতে পারে। তাহলে আমরা এই 3টা সেকশন
এই প্রথম অংশ থেকে আরেকবার বোঝার চেষ্টা করি। যদি চার্জে যদি আমাদের কোনো ছোটখাটো ভুল থাকে, এর ফলাফল কি হবে? বলতেছে কোনো সমস্যা নাই, মামলা বা এই যে জাজমেন্ট যেটা হয়েছে এটাতে কোনো প্রকার ইফেক্ট আসবে না। আর 227 আমাদেরকে বলে যে চার্জটা রায় প্রকাশের পূর্ব পর্যন্ত অ্যাট এনি টাইম চার্জ আমরা পরিবর্তন করতে পারি অথবা নতুন করে চার্জ আমরা গঠন করতে পারি। তবে এখানে একটা কন্ডিশন হচ্ছে, প্রতিবার চার্জ যখন আমরা পরিবর্তন করব আসামিকে আমরা বুঝিয়ে দিব যে তার বিরুদ্ধে নতুন কি চার্জ আসলো। মানে তাকে আমরা নতুন চার্জটা শুধু গঠন করব না, তারে একদম সহজ ভাষায় বুঝিয়ে দিব যে আপনার বিরুদ্ধে আগে এই অভিযোগ ছিল, এখন আমরা এই অভিযোগ আনতেছি। আর 232 বলতেছে যদি ম্যাটেরিয়ালগত ইরো ঘটে, মানে গুরুতর যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি হয়, তাহলে আপিল আদালত, রিভিশন আদালত কি করতে পারে? ওই সেন্টেন্সটাকে বাতিল করতে পারে অথবা নতুন করে চার্জ গঠন করে বিচারের জন্য প্রেরণ করতে পারে। তাহলে আশা করি এই তিনটা সেকশন আপনার ভুলার কথা না, একসাথে পড়েন, 3 বার পড়েন, 10 বার পড়েন, যাতে আপনার মূল থিমটা আপনার মনে থাকে। এখন আমরা চলে যাই দ্বিতীয় ধাপে, সেটা হচ্ছে যে জয়েন্ডার অফ চার্জ। জয়েন্ডার অফ চার্জের মূল থিমটা হচ্ছে যে একটা চার্জশিটে আমরা কতটা অপরাধকে একসাথে বিচার করতে পারবো আর কতজন অপরাধীকে নিয়ে আসতে পারবো, এর মূল থিম আমরা এখানে পাবো। তো আমাদের প্রথমে আমরা বেসিক বা জেনারেল রুল হচ্ছে 233। এখানে বলে যে ভাই প্রতিটা অপরাধ হচ্ছে পৃথক, এদের আমরা পৃথক চার্জ গঠন করব, পৃথক বিচার করব। তাহলে জেনারেল রুলসটা আগে মনে রাখবেন, প্রতিটা অপরাধের পৃথক চার্জ গঠন হবে, পৃথক তার বিচার হবে, এটা বলতেছে 233। এই 233-এর তিনটা ব্যতিক্রম বলতেছে যে না, আমরা কি করতে পারবো, একাধিক অপরাধকে একসাথে নিয়ে আসতে পারবো যেই যদি এই অবস্থাগুলোর মধ্যে পড়ে। তাহলে আমরা প্রথমে 233 জেনারেল নিয়ম, প্রতিটা চার্জের জন্য পৃথক চার্জ গঠন করব, পৃথক পৃথকভাবে তার বিচার করব। আর 3টা সেকশন আমাদের ব্যতিক্রম দিয়ে বলতেছে যে না, আমরা একাধিক অপরাধকেও একসাথে নিয়ে আসতে পারবো। সর্বপ্রথমে 234 আমাদেরকে বলে যদি কোনো অপরাধী একই ধরনের অপরাধ গত 12 মাসের মধ্যে যতগুলা করবে সেখান থেকে সর্বোচ্চ 3টাকে আমরা একসাথে নিতে পারবো। তো এটা একটা এমসিকিউ যে একই ধরনের অপরাধ কয়টা পর্যন্ত আমরা যদি 12 মাসের মধ্যে ঘটে নিয়ে আসতে পারবো? 3টা অপরাধ। এখন ওই ব্যক্তি যদি কি করে, ধরলাম যে সে 1 বছরের মধ্যে অপরাধগুলো তো করলো কিন্তু একাধিক করছে, ধরলাম যে গত 12 মাসের মধ্যে সে চুরি করছে, এখন সে 10 জায়গায় চুরি করছে, তাহলে তার এই 10টা চুরিকে আমরা একসাথে নিয়ে আসতে পারবো না। ম্যাক্সিমাম শুধু 3টা চুরির ঘটনাকে একসাথে নিয়ে আসতে পারবো, চাই একক ব্যক্তির বিরুদ্ধে হোক বা ভিন্ন ব্যক্তির বিরুদ্ধে হোক, চাই রহিম সাহেবের বাসায় চুরি করুক, করিম সাহেবের বাসায় চুরি করুক, সর্বোচ্চ 3টা চুরির চার্জ একই মামলায় একসাথে চার্জ ফ্রেম করে বিচার করতে পারবো, এর বেশি না। তাহলে এইটা আমাদের একটা এমসিকিউ যে কতটা অপরাধ, 3টা অপরাধ কত দিনের মধ্যে? 12 মাসের মধ্যে। কত ধারায় আছে? 234। এখন চলে আসি 235, দ্বিতীয় ব্যতিক্রম। 235-এ বলে যদি কোনো অপরাধী একটা অপরাধ করতে গিয়ে একই সময়ে একাধিক অপরাধ করে, মানে গেছিল সে ডাকাতি করতে, এখন ডাকাতি করতে গিয়ে সে কি করছে, সেখানে হত্যা করছে, নারী ধর্ষণ করছে, বাসাটা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, কিন্তু অপরাধের ইচ্ছা ছিল তার ডাকাতি করার। এখন আমরা একই চার্জশিটের মধ্যে তার ডাকাতি, তার হত্যা, তার ধর্ষণ, তার এই যে বাড়ি পুড়িয়ে দেওয়া, 4টা অভিযোগ নিয়ে আসতে পারবো। তাহলে অপরাধী যখন একই কজ অফ অ্যাকশনে, একই কার্যধারায় যখন একাধিক অপরাধ করবে, যতগুলাই অপরাধ করুক সবগুলো আমরা একসাথে নিয়ে আসতে পারবো। এটা বলতেছে আমাদের 235-এর প্রথম অংশ। দ্বিতীয় অংশ যেটা বলতেছে যে যদি কোনো অপরাধ কি ঘটে 2 সেকশনের মধ্যে পড়ে, কেমন হইতে পারে? যেমন ধরেন যে পেনাল কোডে আমরা কি করি, পেনাল কোডে আমরা সাধারণ আঘাত জানি, ওইটা একটা অপরাধ, কিন্তু আপনি পুলিশকে যদি, পুলিশের সরকারি কাজ করতে আসছে তাকে আপনি বাধা দিয়েছেন, শারীরিক আঘাত করছেন, আপনি 2 ধারায় আপনার বিরুদ্ধে চার্জ গঠিত হইতে পারে। একটা হচ্ছে সাধারণ আঘাত, আরেকটা হচ্ছে সরকারি কর্মকর্তাকে কাজে বাধা দিয়ে আঘাত। পৃথক 2টা ধারায় কাজ করছেন একটা, কিন্তু 2টা চার্জে অভিযুক্ত হইতে পারে। তাহলে আপনাকে আমরা 2টাকেই একসাথে একই চার্জে নিয়ে আসতে পারবো। কিন্তু জেনারেল নিয়ম কি ছিল? পৃথক চার্জ পৃথক বিচার। কিন্তু এই 2 নম্বরে বলতেছে যেহেতু 2 ধারায় পড়তেছে একসাথে নিয়ে আসেন, কোনো সমস্যা নাই।
এরপরে আমরা 3 নাম্বার ব্যতিক্রম যেটা বলতেছি সেটা হচ্ছে যে প্রতিটা কাজই অপরাধ, কিন্তু দুইটা কাজকে একসাথে করলে আবার নতুন একটা অপরাধ, তাইলে তিনোটাকে একসাথে নিয়ে আসতে পারবো। কেমন? ডাকাতি করা একটা অপরাধ, হত্যা করা একটা অপরাধ। এখন ডাকাতি করতে গিয়ে কেউ হত্যা করছে, ডাকাতি করাও অপরাধ, হত্যা করাও অপরাধ। এখন ব্যক্তি ডাকাতি করতে গিয়ে যদি হত্যা করে, তাহলে তার বিরুদ্ধে আমরা কি করতে পারবো? ওই তিনোটা চার্জই একসাথে নিয়ে আসতে পারবো। তো এইটা হচ্ছে আমাদের 235। তাহলে আবার যদি প্রথম থেকে আপনি মুখস্থ না করে একটু বোঝার চেষ্টা করেন, প্রতিটা ঘটনা যেহেতু ভিন্ন, তাহলে প্রতিটা অপরাধের পৃথক চার্জ হবে, পৃথক বিচার হবে। 233 এই কথাটা বলে। এর ব্যতিক্রম হচ্ছে 3টা ধারা। 234 বলতেছে যে যদি গত 12 মাসের মধ্যে ব্যক্তি একই ধরনের সর্বোচ্চ যতগুলো অপরাধ করবে, 3টা অপরাধ একসাথে বিচার করতে পারবো। এরপরে আমাদের 235 যেটা বলতেছে সেটা হচ্ছে যে একই অপরাধ করতে গিয়ে যতগুলো অপরাধ করবে সবগুলো একসাথে আমরা নিয়ে আসতে পারবো। কোনো অপরাধ যদি একাধিক ধারার মধ্যে পড়ে তাইলে একসাথে বিচার করতে পারবো। আর কোনো অংশ, প্রতিটা অংশই অপরাধ, কিন্তু অংশগুলোকে একত্রিত করলে একটা ভিন্ন অপরাধ, তাইলে প্রতিটাকে আমরা একই সাথে নিয়ে আসতে পারবো। 3 নাম্বার ব্যতিক্রম 236 বলতেছে যে কোন অপরাধটা ঘটছে এটা নিয়ে যদি ডাউট হয়, সন্দেহ হয়, তাহলে আমরা কি করতে পারবো? ওই যে একাধিক অপরাধ হবে সবগুলা নিয়ে আসতে পারবো। কেমন? যেমন ধরেন যে একজন বাড়ির লোক কি করলো, বাড়ির মালিকের অগোচরে বাসা থেকে কোনো জিনিসপত্র নিয়ে চলে গেল। এখন এটা চুরি হবে না বিশ্বাসভঙ্গ হবে, এটা নিয়ে কনফিউশন আছে। আপনার বাসায় কেউ কাজ করে, আপনারে না জানিয়ে আপনার আলমারি থেকে টাকা পয়সা গহনা নিয়ে সে পালিয়ে গেছে। এখন এটাকে আপনি চুরির ডেফিনেশনে আনবেন, না আপনি অপরাধমূলক বিশ্বাসভঙ্গের ডেফিনেশনে আনবেন? দুইটার মধ্যে কনফিউশন থাকতে পারে, এটা পার্থক্য করা খুবই দুরূহ ব্যাপার। তো এখন এর যখন চার্জ আমরা ফ্রেম করব, তখন আমরা কি করতে পারি? তার বিরুদ্ধে ধরেন যে 379 ধারা, 380 ধারা আমরা চার্জ ফ্রেম করব। সে বাসা থেকে চুরি করছে একটা, কিন্তু আমরা ডাউট ফিলে আছি যে চুরি হইল না বিশ্বাসভঙ্গ হইল। তাইলে আমরা ওই বিশ্বাসভঙ্গের যে সেকশন সেটাও নিয়ে আসতে পারবো। এখন এটা নিয়ে আসবো কিভাবে? অর দিয়ে নিয়ে আসতে পারি, অথবা অ্যান্ড দিয়ে নিয়ে আসতে পারি, যে সে চুরিও করছে এবং বিশ্বাসভঙ্গও করছে, এটা একটা করতে পারি। অথবা বলতে পারি যে হয় সে চুরি করছে, না হয় সে বিশ্বাসভঙ্গ করছে, তখন যেটা প্রমাণিত হবে সেইটা শাস্তি দিব। তাহলে একাধিক অপরাধকে আমরা আনার 3টা ব্যতিক্রম পাইলাম। আর 237 ওই 236-এর সাথেই বলে যে যদি কোনো মামলায় দেখা যায় যে 236-এর অধীনে চার্জ ফ্রেম করছি, কিন্তু রায়ের মধ্যে আরেকটা প্রমাণিত হইল, তখন বলতেছে 237 বলতেছে আমরা যদিও চার্জ গঠন করি নাই, কোনো সমস্যা নাই, ওই ছোটখাটো ওইটারও আমরা শাস্তি দিয়ে দিতে পারবো। তাহলে এই যে জয়েন্ডার অফ চার্জটা খুবই গুরুত্বপূর্ণ, ওই জন্য আমরা এই কয়েকটা সেকশনে একটু গুরুত্ব দিচ্ছি। এখান থেকে আপনি একটা এমসিকিউ কিন্তু পাবেন। তাহলে আবার আরেকবার চিন্তা করেন, যাতে ভিডিওটা দেখতে দেখতেই আপনার টোটাল জিনিসটা মুখস্থ হয়ে যায়, যাতে পৃথক করে পড়তে না হয়। প্রতিটা অপরাধের পৃথক চার্জ গঠিত হবে, পৃথকভাবে বিচার হবে। 233 জেনারেল নিয়ম, এটা একদম ছোট্ট করে লিখে রাখেন। 233 সবকিছু পৃথক পৃথক, চার্জও পৃথক, বিচারও পৃথক। কয়টা ধারা ব্যতিক্রম? 3টা ধারা ব্যতিক্রম। 234 বলে 12 মাসের মধ্যে সর্বোচ্চ 3টা অপরাধ একসাথে আমরা কি করতে পারবো? কম্বাইন করতে পারবো। 235 বলে অপরাধ করতে গিয়ে যতগুলো অপরাধ করছে সব একসাথে করতে পারবো। যদি কোনো অপরাধ 2 ধারায় পড়ে একসাথে করতে পারবো। যদি প্রতিটাই অপরাধ, আবার 2টা অপরাধ একসাথে করলে নতুন একটা অপরাধ, তাইলে একসাথে নিয়ে আসতে পারবো। আর 236 বলে যে কোন অপরাধ ঘটছে এটা নিয়ে যদি আমি ডাউট ফিল করি, তখন আমি যে চার্জটা ফ্রেম করব সেটা আমি কি করতে পারি? এবং দিয়ে করতে পারি, যে হয় চুরিও করছে, বিশ্বাসভঙ্গ করছে, অথবা আমি অল্টারনেটিভ করতে পারি যে সে হয় চুরি করছে অথবা বিশ্বাসভঙ্গ করছে। এখন যেটা প্রমাণিত হবে সেটা শাস্তি দিব। তাহলে এই 3টা আপনি একসাথে পড়বেন। মনে রাখার জন্য প্রয়োজন হইলে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে ত্রিভুজ আকারে আপনি 3টা ব্যতিক্রমকে সাজাইতে পারেন, যে এই 3টা ব্যতিক্রম আমার 234, 235, 236 হচ্ছে ব্যতিক্রম। এগুলো আমাদেরকে ক্ষমতা দেয় যে একই চার্জশিটে একাধিক অপরাধ নিয়ে আসতে পারবো। আর 233 আমাদের ব্যতিক্রম বলে যে না, সবার জন্য পৃথক পৃথক জেনারেল রুল। এরপরে আমরা চলে আসি, এই অধ্যায়েরও আরো 3টা সেকশন আছে। 238 জেনারেল নিয়ম যেটা বলতেছে যে যদি একটা বড়সড় ঘটনার চার্জশিট ফ্রেম করা হয়েছে, যেমন ধরেন যে একটা ধর্ষণ মামলার চার্জ ফ্রেম করা হয়েছে, কিন্তু তথ্য প্রমাণে
সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয়েছে যে না, সে মহিলার শ্লীলতাহানি করছে, মানে জাস্ট হয়তো তার যে অভদ্রভাবে তার সাথে তার শরীরে স্পর্শ করছে এতটুকু প্রমাণ করা গেছে, কিন্তু চার্জ ফ্রেম করছিলাম আমরা ধর্ষণ মামলা। তো 238 ওই ক্ষমতাটা দেয় বিচারককে যে নতুন করে চার্জ ফ্রেমের দরকার নাই, যেহেতু একটা বড় চার্জ আমরা ফ্রেম করছি কিন্তু ছোট একটা অপরাধ প্রমাণ করতে পারছি ওই একই ধারাবাহিকতায়, অতএব শাস্তি দেওয়া যাবে, নতুন করে চার্জ গঠন করার দরকার হবে না। একই রকম ভাবে যেমন ধরেন যে কি হয়, অনেক ক্ষেত্রে হত্যা মামলার ক্ষেত্রে চার্জ গঠিত হয় কিন্তু তখন তথ্য প্রমাণে প্রমাণিত হয় যে না, এটা গ্রিভিয়াস হার্ড ছিল, যে ব্যক্তি আঘাতটা করছে তার কোনো ইন্টেনশন ছিল না, নলেজ ছিল না তাকে হত্যা করার, আদালত প্রমাণিত হয় যে গ্রিভিয়াস হার্ড, কিন্তু চার্জ গঠন হয়েছিল হত্যা মামলার। তো নতুন করে চার্জ গঠন করার দরকার হয় না, ওই হত্যা মামলার জায়গায় গ্রিভিয়াস হার্ড আঘাতের শাস্তি দেওয়া যায়। তো এই ক্ষমতা পাচ্ছি কোথায় আমরা? 238-এ, যে একটা অপরাধের চার্জ ফ্রেম যদি করা হয় যেটা সর্বোচ্চ ম্যাক্সিমাম লেভেলের, তার থেকে ছোট কিছু প্রমাণ করা গেলে চার্জ গঠন করার দরকার হবে না নতুন করে। কিন্তু সমস্যা হচ্ছে, যেমন ধরেন যে আপনি যদি কি করেন, আপনি যদি গ্রিভিয়াস হার্ট বা সাধারণ আঘাতে চার্জ ফ্রেম করে হত্যা মামলা শাস্তি দিতে পারবেন না। তার মানে হচ্ছে আপনি নিচে থেকে উপরের দিকে যাইতে পারবেন না। আপনি সাধারণ আঘাতের জন্য চার্জ ফ্রেম করছেন, তারে গুরুতর আঘাতে শাস্তি দিতে পারবেন না, তারে মৃত্যুদণ্ড শাস্তি দিতে পারবেন না। কিন্তু আপনি কোনটা পারবেন? গুরুতর আঘাতে চার্জ ফ্রেম করছেন আপনি, তারে, জাস্ট 1 সেকেন্ড, গুরুতর আঘাতের আপনি চার্জ ফ্রেম করছেন তারে সাধারণ আঘাতের শাস্তি দিতে পারবেন, মানে হায়ার লেভেলে যাইতে পারবেন না, লয়ার লেভেলে আসতে পারবেন। এটা মনে রাখবেন, 238 এই ক্ষমতাটা দেয়। আর 239 এখন বলে যে অপরাধীর সংখ্যা, একটা চার্জশিটে আমরা কতজন অপরাধীকে নিয়ে আসতে পারবো। এতক্ষণ তো দেখলাম যে কতটা অপরাধকে নিয়ে আসতে পারবো। তো 239-এ 7 ধরনের ব্যক্তির কথা বলা আছে। তো নর্মালি আপনার নামগুলো মনে রাখার দরকার নাই, জাস্ট এতটুকু মনে রাখবেন যে 7 প্রকারের ব্যক্তিকে আমরা একই চার্জে নিয়ে আসতে পারি, এতটুকু মনে রাখলেই যথেষ্ট। তারপরেও যারা মনে রাখতে চান, অলরেডি আপনাদের মনে কিন্তু আছে কোনটা, ওই যে যেমন ধরেন যে যারা একসাথে অপরাধ করবে তাদের সবাইকে নিয়ে আসতে আমরা পারবো, যারা গত 12 মাসের মধ্যে ওই যে 3টা অপরাধ করছে 10 জন মিলে করছে তাদেরকেও আমরা নিয়ে আসতে পারবো, যারা অপরাধ করছে, যারা অপরাধের অপসহায়তা করছে, যারা ষড়যন্ত্র করছে সবাইরে নিয়ে আসতে পারবো। এরকম 7 প্রকারের জিনিস দেওয়া আছে, যেমন চোরাই মাল, যে চুরি করছে, যার কাছে পাওয়া গেছে, যে স্থানে রাখছে সবাইকে নিয়ে আসা যাবে। তো এই 7টা আপনার ভিতরে মনে রাখার দরকার নাই, জাস্ট হেডিংটা মনে রাখবেন যে 7 প্রকারের ব্যক্তিকে আমরা একই চার্জে নিয়ে আসে একই সাথে বিচার করতে পারবো। সর্বশেষ 240, 240 বলে যদি আমরা কোনো আসামির বিরুদ্ধে একাধিক চার্জটা ফ্রেম করি আর আদালতে ধরেন যে একটা চার্জ প্রমাণিত হয়ে গেছে, তাইলে বাকি চার্জগুলা চাইলে অভিযোগকারী অথবা রাষ্ট্রপক্ষ তুলে নিতে পারে। তাইলে চার্জ তুলে নেওয়ার ফলাফলটা কি হবে? তো বলতেছে যে এটা আপনি আদালতের অনুমতি ক্রমে করবেন, তাহলে এই বাকি চার্জগুলা যেগুলো আপনি তুলে নিচ্ছেন এগুলো অ্যাকুইটাল হিসাবে গণ্য হবে, মানে এইগুলার বিরুদ্ধে দ্বিতীয়বার মামলা দায়ের করা যাবে না। কেমন হইতে পারে? যেমন আমরা বললাম আপনি চুরি এবং আপনি বিশ্বাসভঙ্গের চার্জ ফ্রেম করছেন, এখন আদালতে দেখা গেল চুরিটা প্রমাণ করতে পারছেন, এখন যে বিশ্বাসভঙ্গের চার্জটা আছে আপনি আবেদন করতে পারেন যে ওইটার আর দরকার নাই, ওইটা আমি তুলে নিলাম, চুরির শাস্তি দিয়ে দেন যথেষ্ট। তাহলে ওই বিশ্বাসভঙ্গের জন্য আপনি দ্বিতীয়বার আর কি করতে পারবেন না? মামলা দায়ের করতে পারবেন না। তাহলে 240-এ যদি আমরা কোনো চার্জ তুলে নেই, এর ফলাফল হচ্ছে অ্যাকুইট হয়ে যাবে, আসামি খালাস পাবে ওই অভিযোগ থেকে, দ্বিতীয়বার আর ওই অভিযোগে কোনো মামলা দায়ের করা যাবে না। তাহলে এটাকে যদি আপনি এখানে এক লাইনে সাজিয়ে নেন, এতক্ষণ যে আমরা 10 মিনিট যেটা পড়লাম, এক লাইনে এইভাবে আপনি রিভিশনটা দিবেন। 233 লিখবেন যে সবকিছু পৃথক পৃথক, এইভাবে মনে রাখবেন, চার্জও পৃথক, বিচারও পৃথক। 234 12 মাসের মধ্যে 3টা জিনিস একসাথে আমরা নিয়ে আসতে পারবো। 235 একই অপরাধ করতে গিয়ে যত অপরাধ করবে সবগুলো একসাথে নিয়ে আসতে পারবো। 236 সন্দেহ হইলে আমরা কি করব? অল্টারনেটিভ হিসাবে চার্জ গঠন করব। 237-এ বলে 36-এর যে চার্জটা আমরা ফ্রেম করছিলাম, যদি নতুন কোনো অপরাধ প্রমাণিত হয় তাহলে চার্জ ফ্রেম করার দরকার নাই, শাস্তি দিতে পারবো। আর 238-এ বলে যদি একটা বড় চার্জ আমরা ফ্রেম করি,
ওইটা যদি প্রমাণ করতে না পারি, কিন্তু তার রিলেটেড ছোটখাটো যতটুকু প্রমাণ করতে পারবো ওইটার উপর ভিত্তি করে আমরা শাস্তি দিতে পারবো। 37 আর 38-এর মধ্যে বেসিক পার্থক্য এটাই। 37 শুধু 36-এর সাথে কানেক্টেড, আর 38 হচ্ছে ইন জেনারেল, বড় অপরাধে চার্জ ফ্রেম করলাম, ছোটটা প্রমাণ করতে পারছি, শাস্তি দেওয়া যাবে। আর আমাদের 239 আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে 7 ধরনের ব্যক্তিকে আমরা একই চার্জে নিয়ে আসে একই সাথে বিচার করতে পারবো। আর 240 বলে যে যদি কোনো চার্জ আমরা উইথড্র করে নিই, তুলে নেই, এর ফলাফল হবে খালাস। তো এইভাবে আপনি এক লাইনে লিখে 10 বার রিভিশন দেন, দেখবেন যে আপনার কনফিডেন্ট লেভেলটা বেড়ে গেল। তাহলে এই চার্জ থেকে আপনি একটা এমসিকিউ পাবেন। এই যে 221 থেকে নিয়ে 240 পর্যন্ত একটা এমসিকিউ থাকবেই থাকবে। এখন সেকশন নাম্বার হইতে পারে, ভিতরে সত্য মিথ্যা হইতে পারে, যেভাবেই হোক।